কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 10 জুন 2024। ভিডিওটা আরেকবার বানিয়েছি, বাট আনফর্চুনেটলি সেভ হয় না, এখন আবার বানাতে হচ্ছে। ওটা খুবই স্যাড। যাক, দেখেন, ভুয়া এনআইডি তদন্তের কমিটি আজকে প্রথম হলো। আজকে শুধু প্রথম হলো কারণ আমি এখনও বণিকবার্তা পিডিএফটা পাই নাই। যদি কেউ পান আমাকে দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। পূর্ণমন্ত্রী 30 জন, 5 জন স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 36 জন প্রতিমন্ত্রী। ডলারের দাম বাড়ে, আয় বাড়ে, সরকারের চাপে পড়ে মানুষ। দেশে মার্কিন ডলারের দাম বাড়লে আয় বাড়ে সরকারের, কিন্তু তাতে পণ্যের আমদানি ব্যয় বেড়ে যায় দাম, আর চাপে পড়ে সাধারণ মানুষ। এটার নেক্সট পার্টটা হচ্ছে পরের পেজে আছে, আমরা পড়বো। ডলারের দাম শুল্কায়ন হচ্ছে আপনার 22 মার্চে ছিল হচ্ছে 86 টাকা, 24 জুনে মানে চলতি মাসে হচ্ছে আপনার 113 টাকা। বাজেটের পর প্রথম কর্মদিবসে বড় পতন শেয়ার বাজারে। দেখেন যে লেনদেন হওয়া 27% শেয়ারের দামই কমেছে। খুবই দুঃখজনক, আমাদের শেয়ার বাজারটা দাঁড়াইতে পারতেছে না। সেকেন্ড পেজে আসি আমরা। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বাংলাদেশ। এটা হচ্ছে ভুটান থেকে ইন্ডিয়া ভিতর দিয়ে বাংলাদেশে আসবে, ত্রিপাক্ষিক চুক্তি করতে আছে। ভুটান বাংলাদেশের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে, কারণ ভুটান 1971 সালে মুক্তিযুদ্ধের পর প্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়। বাংলাদেশের বিদ্যুৎ কেন আনতেছে এটা আমি ঠিক জানি না, হয়তো দাম কম পড়বে। ওদিকে প্রায় 42 থেকে 46% বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অলস বসে আছে। যাই হোক, এগুলো হয়তো ওনারা ভালো জানবেন। কালো টাকা সাদা করার আরও সুযোগ চান স্বতন্ত্র এমপি সোহরাব উদ্দিন। কি খেয়ে কথাবার্তা বললে আল্লাহ মাহবুব জানে। ভিক্ষুকদের তথ্য ভান্ডার তৈরি করবে সরকার, দীপমণি। এটা কিন্তু খুবই ভালো হবে আর কি, খুব ভালো একটা স্টেপ, খুব প্রয়োজন আছে এটা। উপাচার্য নেই 29 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দেখেন, দেশে বর্তমানে 114টা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার অনুমতি দেওয়া থাকলেও 105টাতে হচ্ছে কার্যক্রম চলমান আছে। এর মধ্যে ভিসি নেয় হচ্ছে 29টায়, প্রো ভিসি নেয় হচ্ছে 80টাতে, এবং ট্রেজারার নেয় হচ্ছে 35টাতে। আমরা আগাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা যাবে। যাই হোক, এটা ভালো এবং খারাপ দুইটাই। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় দেখা যায় নকল করতেছে এবং হচ্ছে ধরতেছে না, আবার ফোর দিয়ে যাচ্ছে, বা সার্টিফিকেট নিয়ে ঝামেলা করতেছে, টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনে যাচ্ছে, এগুলো কিন্তু নিউজ হচ্ছে। আবার ধর ব্র্যাক কিংবা এনএসইউর কিছু ডিপার্টমেন্ট হচ্ছে কিন্তু আপনার ওয়ার্ল্ডের র্যাঙ্কিং অনেক আগায় যাচ্ছে। সো এটা ঢালাভাবে সবাইকে না দিয়ে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক ডিপার্টমেন্টকে পারমিশন দেওয়া উচিত, নয়তো আমাদের যেরকম হচ্ছে মানে রাস্তাঘাটে সবাই পিএইচডি হয়ে যাবে। যেমন ধরুন হচ্ছে জব প্রিপারেশন নিতে নিতে একটা পিএইচডি হয়ে যাক আর কি। কারণ এই 56-এর কোটায় চাকরি পাইতে পাইতে বয়স 29-30 হয়ে যায়, যদি হয় আর কি, যদিও চাকরি হয় আর কি। তো 24-25-এর চাকরির পাশাপাশি প্রাইভেট থেকে পিএইচডি করে ফেলা আর কি, এই হবে অবস্থা। যাই হোক, শেষ হলো উপজেলা নির্বাচন, ভোটার উপস্থিতি কম ছিল। 4 নম্বর পেজে আসি আমরা। সাবেক উপাচার্য অসুস্থ, মুখোমুখি হন নাই কমিটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা। এটা সম্ভবত হচ্ছে আপনার, এটা আমাদের বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে আপনার সম্ভবত হচ্ছে আপনার মেরিন সায়েন্স ডিপার্টমেন্ট, মেরিন সায়েন্স ফ্যাকাল্টির ভবনটা উদ্বোধন করার জন্য প্রায় 45 লাখ টাকা খরচ করছে। চিন্তা করা যায়, উদ্বোধনের জন্য 45 লাখ মানে 4.5 মিলিয়ন টাকা, চিন্তার বাইরে। যাক, ভিসি বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ক্যাম্পাসে আসতে বলছে না, আসতে পারে না, ডিপ্লোম্যাটিক সিকনেস, আপনারা জানেন এটা, যারা রিটার্ন পড়তেছেন ডিপ্লোম্যাটিক সিকনেস নিয়ে। যাই হোক, উনি আসে না আর কি, দেখা যাক পরবর্তীতে কী হয়। আধার দিয়েছি, রুই কাতলা ধরা পড়বে ওদের বলেছেন। তারপর হচ্ছে আর তেমন কিছু নাই। হ্যাঁ, ওই যে প্রথম পেজ যেটা ছিল, ডলারের দাম বাড়ে, আয় বাড়ে সরকারের। ডিজেল আমদানি করে মোট আমদানি আয়ের উপর শুল্ক হিসেবে সরকারের আয় হয়ে হচ্ছে 8,470 কোটি টাকা। চিনি আমদানি করে আয় হয়ে হচ্ছে 5,224 কোটি টাকা। দেখেন, এই দুর্মূল্যের বাজারে কিন্তু ভর্তুকি তো নাই এখন, সাথে আমদানিও হচ্ছে কিন্তু, ঠিক আছে, মানে আয়ও হচ্ছে। এরপর দেখেন, আন্তর্জাতিক শ্রমবাজারে কেন এই ব্যর্থতা, এটা নিয়ে এবার 46-এর রিটার্নে কিছু না কিছু আমরা পাচ্ছি। সো এটা ভালো করে পড়বেন টপিকটা। তবে এইখানে খুব একটা ডাটা নাই, খুব একটা অ্যানালাইসিসও নাই। 7-8টা পয়েন্ট দিচ্ছে কেন ব্যর্থতা, বাট 7টা পয়েন্ট হচ্ছে আপনি যদি বানায় লিখেন আজকে, আপনি আরও 10টা অ্যাড করতে পারবেন ভালো ভালো। মানে আমি বলতেছি না এটা খুবই ভালো হয়েছে, রিচ এবং খুব খারাপও না, কিন্তু এটা দিয়ে হবে না পরীক্ষায়।
আরও বেশি লাগবে। সো টপিকটা বস, সো এটা লিখে রাখেন, নোট করাই লাগবে। উনি কিছু টপিক কারণ নিয়ে আসছে ব্যর্থ কী কী। প্রথম কারণ নিয়ে আসছে, আমি জাস্ট কারণগুলো একটু পড়ি। প্রথম কারণ হচ্ছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য আমরা ভালো কর্ম পরিবেশ প্রস্তুত করতে পারি নাই, বিশেষ করে হচ্ছে আমাদের মোস্ট এক্সপোর্টিং সেক্টর গার্মেন্টস সেক্টর। এটার কারণে হচ্ছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। যেহেতু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট, ওরা বাংলাদেশে মানুষ নিতে যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে কারিগরি শিক্ষাতে আমরা খুব একটা স্টেপ নিতে পারি নাই। তৃতীয় হচ্ছে আমাদের মাল্টিপল ভাষা শিক্ষার কোনো স্কোপ নাই। ইউরোপের 2টা ভাষা শেখা লাগে, 2টা বিদেশি ভাষা শেখা লাগে, নেটিভ ল্যাঙ্গুয়েজ প্লাস 2টা ভাষা, মানে 3টা ভাষা কিন্তু ওরা পারে। 4 নম্বরে হচ্ছে আপনার নীতি নির্ধারক যারা আছেন, ঠিক আছে, তাদের আপনার হচ্ছেন ওদেরকে অভিবাসীদের যে সমস্যাগুলো হয়, মানে আমাদের যারা রেমিটেন্স পাঠায় তাদের যে সমস্যাগুলো হয়, আমাদের মন্ত্রণালয় বা বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত তারা প্রবলেমগুলো ঠিকমতো সলভ করতে পারে না বা টাইমলি সলভ করে না। এই ধরনের ইস্যুর জন্য একটা সমস্যা। 5-এ তেমন কিছু নাই। 6 নম্বর ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট ব্যাপারটা হচ্ছে আমরা ভাঙতে পারতেছি না। 7 নম্বর হচ্ছে বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো অবশ্যই অভিবাসন প্রক্রিয়া সহজ এবং বিদেশি বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার সম্প্রসারণে কাজ করতে হবে। কিন্তু ওই যে প্রতিষ্ঠানগুলো পাঠাচ্ছে, ওরা হচ্ছে অনেক ঘুরাচ্ছে মানুষকে, এই কাগজ দাও ওই কাগজ দাও, এটা ইজি করতেছে না, ঠিক আছে, এবং ওদের দায়বদ্ধতাও কম অনেক। এটা নিয়ে হচ্ছে আমাদের কাজ করা লাগবে। 8 নম্বরে হচ্ছে যে দালাল, এই দালালের সংস্কৃতিটা হচ্ছে আমাদের কালচারে ঢুকে গেছে। এখন আপনি সবাইকে ঘাট ধরে বের করতে পারবেন না, বরং ওদেরকে আপনি অ্যাডপ্ট করতে পারেন। আপনি ওদেরকে লাইসেন্সের ব্যবস্থা করেন, ওদের মনিটরিং সিস্টেমে রাখেন, ওদের আইনি পদক্ষেপের মাধ্যমে ওদেরকে রিক্রুট করে নেন এবং ওদেরকে দিয়ে হচ্ছে আপনি কাজগুলো আগান। যদি আপনি এইভাবে আগাইতে পারেন তাহলে যে যে ওরা ভালোই কাজ করতেছে। হ্যাঁ, আপনি যদি এখন সবাইকে ধুম করে হচ্ছে বের করে দেন, তখন দেখা যাবে যে ওরা ঠিক করে কাজ করতে পারতেছে না। আরেকটি ইস্যু সম্প্রতি আপনার কিরগিজস্তানে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতীয় শিক্ষার্থীদের স্থানীয় লোকদের দ্বারা নির্যাতিত হয়েছে। তো এখানে যেটা দেখা গেছে যে ভারত এবং পাকিস্তান তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল, তারা হচ্ছে প্রবলেমটা সলভ করে ফেলতে পারলেও সামহাউ বাংলাদেশের পক্ষে এটা সম্ভব হয় নাই। দেখেন যে আমাদের দূতাবাসের কর্মীরা আমাদের শিক্ষার্থীদের সাহায্য করে যথেষ্ট চেষ্টা করেন, এটা এমন না, কিন্তু সফল হয়। এটা কিন্তু একটা সংকট আমাদের জন্য। এরপর দেখেন যে বিদেশি বাংলাদেশের শ্রমবাজার টিকে রাখতে অবশ্যই কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাধান বের করতে হবে। মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক বাংলাদেশি দীর্ঘদিন ধরে কাজ করতেছে, ওদেরকে দিয়ে কি আমরা পারছি যে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করতে? এটা যে পাবলিক ডিপ্লোমেসির আন্ডারে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মানুষ যারা আছে বাংলাদেশি বিদেশি স্থায়ীভাবে বা অস্থায়ী বসবাস করতেছে, ভালো পজিশনে আছে, তাদেরকে দিয়ে কি আমরা বাংলাদেশের ইমেজ ওখানে ভালো করতে চাইছি কিনা? নন স্টেট অ্যাক্টর যারা আছে আর কি, ওদেরকে আমরা ইউজ করতে পারি না, ঠিক আছে, পাবলিক ডিপ্লোমেসি করতে পারি না, আমরা সেকেন্ডারি ডিপ্লোমেসি বেসরকারি পর্যায়ে ডিপ্লোমেসি করতে পারি না আর কি, ঠিক আছে। যারা রিটেন প্রিপারেশন নিচ্ছেন তারা পয়েন্টগুলো ধরতে পারতেছেন আশা করি, ঠিক আছে। এবার পরের পেজে যাই। 6 নাম্বার, দাম নিয়ে দুশ্চিন্তা খামারিরা। এবার গরুর দাম মোটামুটি বেশি হওয়ার কথা বলতেছে আর কি সবাই। এরপরে আগাই সপ্তম পেজে হচ্ছে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, জাস্ট এটা দেখি। এই জায়গাটাতে আমি না শনিবারে চা খাচ্ছিলাম, পরে আমি দেখি যে আজ রবিবারে হচ্ছে আপনার দেখেন দুপুরে 2টার দিকে সম্ভবত গোলাগুলি করতেছে ওপেনলি। এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু বাংলাদেশ সেফটিকে, বাংলাদেশ ব্যাংকের পিছনেই এই ধরনের সমস্যা। যাই হোক, দেখেন কোটা নিয়ে হচ্ছে আজকে একটা আর্টিকেল আসলো যে দেখেন কোটা কিন্তু কেউ বাদ দিতে চাচ্ছে না, কোটা থাকা লাগবে, ঠিক আছে। পিছিয়ে পড়া মানুষকে হচ্ছে কোটা দেওয়া লাগবে, ঠিক আছে। জাস্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে যে পিছিয়ে পড়া মানুষকে সামনে আনতে গিয়ে যারা ধরেন সামনে আছে তাদেরকে পিছনে পাঠানো যাবে না। অর্থাৎ ধরেন বিসিএসে 500টা সিট থাকে, এবার মনে হয় 46 মনে হয় 480টার মতো, জানি না, ভুলে গেছে। 500টা সিট থাকলে যদি 56%ই কোটা হয়, তাহলে ধরেন প্রায় 260টায় যদি কোটায় চলে যায় রে ভাই, তাহলে জেনারেল মানুষের জন্য 240টা সিট, এটা তো পুরো ইনজাস্টিসের মতো ব্যাপারটা মনে হচ্ছে না? তো এক্ষেত্রে যে ব্যাপারটা আসে যে কোটা থাকা লাগবে, হয়তো 10% থাকুক 15% থাকুক, বাট 60% কোটা কিন্তু এটা হয় কীভাবে আমি ঠিক জানি না, আমার মাথায় আসতেছে না। যদি আমি ছোটো মানুষ সেই জন্য হয়তো মাথায় আসতেছে না, যারা সিদ্ধান্ত নিচ্ছে অনেক বড় পাবার মানুষ হতে পারে আর কি, ঠিক আছে। বাট কোটা ইজ নট এ ফর্ম অফ ইমোশন, কোটা একটা জাস্টিস, এটা মাথায় রাখবেন। এটা একটা অধিকার, এটা রাইট। আপনি রাইট আর জাস্টিসকে জাস্টিস দিয়ে দেখা লাগবে, ইমোশন দিয়ে দেখা যাবে না। আপনার যদি 500 টাকা লাগে 500 টাকাই আপনাকে দিতে হবে। আপনি 2 কেজি ভাত খান, আপনি 2 কেজি ভাত খাওয়াইতে হবে। এখন আপনি ইমোশন দিয়ে জোর করে যদি এখন 10 কেজি ভাত খাওয়াতেন তাহলে সমস্যা আছে। যাই হোক, সিদ্ধান্ত দেখে আদালতে গেছে,
ওইখানে কথাবার্তা হবে আর কি। বাট একটা জিনিস হচ্ছে জেনারেল যদি আমরা কথা বলি যে হয়তো কোটা যারা নিচ্ছে, যেমন বর্তমানে উপজাতি আছে সম্ভবত কত 1% না, 1% আছে 16 লাখ সামথিং, 1% উপজাতি আছে। এরপরে প্রতিবন্ধী বা সব মিলে হয়তো 2 কোটি 3 কোটি, বাকি থাকতেছে প্রায় 14 কোটি মানুষ। তো 2-3 কোটির জন্য আপনি যদি হচ্ছেন 50 বা 60% কোটা রাখেন, 60% কোটা তো বিসিএসে, অন্যখানে দেখলাম হচ্ছে 70 কিংবা হচ্ছে 80, কোথাও 92% কোটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে বাকি 14 কোটি মানুষের কী হবে, ওরা পিছিয়ে যাবে না? যাই হোক, হয়তো আপনারা ভালো সিদ্ধান্ত নেবেন আমরা আশা করি। যাই হোক, চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব বিশ্ব ব্যবস্থার খেলন লচে বদলে দেবে। বাংলা অনেক কঠিন ভাই। দেখেন, মূলত হচ্ছে সংলাপ চালিয়ে যাওয়া ভূরাজনীতির অন্যতম একটা অংশ, কিন্তু হচ্ছে চীনের ইউএস এর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা হচ্ছে অনেক চীন সফর করে ব্যাপারটা এখন সলভ হচ্ছে না, ঠিক আছে। এখন মেন ইস্যুটা হচ্ছে যে যখন দুইটা বিবাদমান পক্ষ নিজেদের মধ্যে আলাপ আলোচনা বন্ধ করে দেয় তখন সংঘাতের ঝুঁকি বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু দেখেন এখানেও তেমন কিছু নেই, তবে এই দেখেন চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স, এইগুলো নিয়ে বিসিএস রিটেনে কোশ্চেন থাকেই। সো ভালো খারাপ হোক আর্টিকেল যা পাবেন পড়বেন। ইতিমধ্যে G20 আগের চেয়ে বেশি বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। এই সংগঠনটির কার্যকারিতা আরও কমে গেছে। যেমন আপনারা জানেন যে রুশ ইউক্রেন যুদ্ধের কারণে হচ্ছে আপনার G20 হচ্ছে একটা ঝামেলা হয়েছে, এবং G20 হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধে অ্যাভয়েড করা যায়, কারণ হচ্ছে রাশিয়া, চীন অনেক ইম্পর্টেন্ট এক পার্টস হলো হচ্ছে G20। আবার এখানে ইউএসএ আছে, সব দেশগুলোই তো আছে, ব্রিক্সের সবগুলো দেশ আছে, G7 দেশগুলো আছে, সবাই একটা ভাগ হয়ে গেছে। এটা ঠিক যে G20 এখনও বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করছে, প্রযুক্তিগত বিশেষজ্ঞরা কিছু ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছেন, কিন্তু 14 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পরে কিন্তু ফাটল দেখা দিচ্ছে, এবং সেটা কিন্তু কি এখনও কমে নাই। যাই হোক, এখন মেন ইস্যুটা হচ্ছে ব্রিক্স। দেখেন, ব্রিক্স প্লাস সংগঠনটি আরও শক্তিশালী হয়ে উঠতেছে, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে তো আমরা ব্রিক্স নিয়ে ভাই প্রচুর ভিডিও আছে আমার কাছেই, আমার চ্যানেলেই। আপনার ইন্টারন্যাশনাল লিখিত পাঠটা দেখবেন আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন পলিটিক্সটা। ব্রিক্স নিয়ে এবার আসবে কিছু না কিছু 46-এ, জাস্ট সেম ভিডিও গত বছর নভেম্বরে বানাইছে আর কি, 6 মাস আগে। ভিডিওগুলো দেখে নেন, পুরো পলিটিক্স ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, প্রথমে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠন হইলো, পরে সৌদি আরব, ইথিওপিয়া, মিশর, ইরান, ইউএই যুক্ত হয়, এবং হচ্ছে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তিশালী ব্যবস্থা হিসেবে কাজ করবে। বর্তমান জিডিপি 36% হচ্ছে এখন ব্রিক্সের আন্ডারে, মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই হচ্ছে এখন ব্রিক্সের আন্ডারে চলে আসছে। চীনের এই ক্রমবর্ধমান শক্তিকে যুক্তরাষ্ট্র ঠেকাইতে পারে হচ্ছে G7 দিয়ে, কিন্তু G7 এর অবস্থা ভালো না, মানে ঘুরে ফিরে হচ্ছে ব্রিক্সকে থামানো কঠিনই হবে ইউএসএর জন্য। এখানে তেমন কিছু নাই। অর্থ বাণিজ্য দেখি আমরা, রাষ্ট্রায়ত্ত 8 সংস্থা ঋণ খেলাপি, সবখানে এই অবস্থা। শ্বশুরবাড়ি, ভাই বোন, বন্ধু এবং আত্মীয়ের উপহারে কর বসবে। এই জিনিসটা দেখেন, আপনি যদি ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো মুঠোফোন উপহার নেন, তাহলে আপনাকে ওই ফোনের মূল্যের উপর আয়কর দিতে হবে। শ্বশুরবাড়ি থেকে উপহার নিলেও কর দেওয়া বাধ্যতামূলক। এখন কথা হচ্ছে, আমি না ঠিক এগুলো এটা বুঝলাম না পড়ে, এটা আমার কোশ্চেন আর কি, আই এম নট রিসার্চিং ইট। আমার কোশ্চেনটা হচ্ছে, ধরুন হচ্ছে যে আয়কর দিচ্ছে প্রথমে, ঠিক আছে, ধরেন আপনি আমার বন্ধু এ হচ্ছে আয়কর দেওয়ার পরে একটা মোবাইল কিনলো, এরপরে সে হচ্ছে বিকে হচ্ছে গিফট করলো, এখন বি হচ্ছে ওই মোবাইলের টাকার উপর আয়কর দিল, ব্যাপারটা ডাবল হয়ে যাচ্ছে না, মানে একটা পণ্যের উপরে ডাবল, এবং এখানে ভ্যাটও দেওয়া আছে, মানে এটা অলরেডি কিন্তু আফটার ট্যাক্স একটা প্রপার্টি। তারপর হচ্ছে আমি দিলাম, এখন দেখেন মানে একটা সোর্স থেকে নেওয়া উচিত আর কি, আমার মনে হচ্ছে আর কি, জায়গায় যায় না, কী যে হয়। বিয়েতে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ উপহার দেওয়া, এই ধরনের উপহারের কোনো উপহারকে এখন আয়করের আওতায় আনা হয়েছে। যিনি উপহার পেলেন তাকে যেমন রিটার্ন দেখাতে হবে, যিনি উপহার দেয় তাকেও রিটার্ন দেখাতে হবে। এখন হচ্ছে ভাই পড়াশোনা করেন হচ্ছে আপনার হচ্ছে আয়কর আইনজীবী হয়ে যান, যে অবস্থা প্রচুর টাকা ব্যবসা বা ভালো চলবে আর কি, ঠিক আছে। আন্তর্জাতিক পেজে আসি আমরা, দেখেন 3 বছরের মধ্যে 6বার নির্বাচন, বুলগেরিয়াতে খুবই খারাপ অবস্থা, মানে স্টেবিলিটি নাই। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ, বুঝতে পারতেছেন প্যালেস্টাইন ইস্যুতে এখানে পরামর্শ কিছু নাই। রাশিয়ার ভেতরে যুদ্ধ বিমানে হামলার দাবি ইউক্রেনের, এবং Su-57 যেখানে আছে সেই বিমান ঘাঁটিতে হামলা চালাইছে বলছে ইউক্রেন, এবং এখানে হামলা চালাইলে কিন্তু ব্যাপারটা খারাপই হবে। ডানপন্থীর দিকে ঝুঁকছে ইউরোপীয় পার্লামেন্ট, জানেন যে কালকে হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট হেরে গেছে, এটা নিয়ে মন খারাপ। যাই হোক, এরপর 13 গরমের পানিতে ধাপাধাপি, খোলা প্রান্তরে হাঁটাহাঁটি। ওকে, এর তেমন কিছু নাই, বিনোদনে তেমন কিছু নাই। তারপর হচ্ছে আমাদের খেলাতে হচ্ছে বাংলাদেশ কি করে দেখা যায়, কালকে ভারত জিতে গেছে।
শেষ পৃষ্ঠে আসি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও বিক্ষোভ, আলটিমেটাম হচ্ছে কোটা পুনর্বহালের প্রতিবাদে। যাই হোক, এটা যেহেতু আদালতে আছে, আমরা কি বলবো আর, সবাই বুঝতেছেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। যদি আমি পাই বণিক বার্তা, আমি আপনাদেরকে আরেকটা ভিডিও আপলোড করে দিব। ভালো থাকবেন সবাই।